ঠিক আছে, তাহলে এই কষ্ট কত হচ্ছে 4r/√2, তার মানে হচ্ছে √8 × r। তো যেটা ইচ্ছা হবে মনে রাখবি। তাহলে এফসিসির ভ্যালু কত হলো ভাই, জেড এর ভ্যালু 4, এই কষ্ট কত হলো 4r/√2, বা তোর যেটা ইচ্ছা হবে সেটা তুই মনে রাখছিস। ঠিক আছে, 4r/√2, √8 × r তো তুই মনে রাখতে পারিস। তাহলে এই হচ্ছে আমার তিনখানা জিনিসপত্র পেয়েছি। তাহলে এবার বসিয়ে দিই এখানে। তাহলে কত বসাচ্ছি, a কিউবের জায়গায় বসালাম হচ্ছে কত 4r/√2 বসা, বা তুই √8 × r বসা, একই ব্যাপার। তাহলে a কিউবের জায়গায় বসাচ্ছি √8 × r, চল বসাই। √8 মানে কত 64 × √8 পড়ে থাকবে, r কিউব গেল, কাটাকুটি করি, r কিউব গেল 16, 4। তাহলে ক্যালকুলেটার বসাচ্ছি π/3 4 12 × √8, কর দেখি কত আসছে। π/12 × √8, π/12 × √8 কত আসছে, কর। কত আসছে ভ্যালুটা, 0.74 × 100, তার মানে কত হলো 74%। ঠিক আছে, তাহলে 0.74 × 100 কত হচ্ছে 74%। বাকিদের কি এখনো চলছে রকেট সায়েন্স, 74, তার মানে কত হচ্ছে পার্সেন্টেজ অফ প্যাকিং এফিসিয়েন্সি 74%। তাহলে এবার হচ্ছে 74% ভর্তি, ফাঁকা জায়গা কতটা হবে 26%। তাহলে ফাঁকা স্থান কত হচ্ছে 26%। বুঝে গেছি, হ্যাঁ ভাই বুঝলাম, সাফিসিয়েন্ট অঙ্ক করার জন্য আমার সাফিসিয়েন্ট জিনিসপত্র হয়ে গেছে। এবারে যদি বাড়িতে প্র্যাকটিস না করিস, মুখস্থ না, তাহলে তো আমার কিছুই করার নেই ভাই, কারোর কিছু করার নেই। তুই অক্সফোর্ড ইউনিভার্সিটির টিচার আনলেও সেও কিচ্ছু করতে পারবে না। বাড়িতে যদি প্র্যাকটিস না করিস সায়েন্স নিয়ে, কী করতে হবে, আইনস্টাইনকে পাশে বসে দিলেও কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না, যত বড় ইন্ডিয়ার যত বড় টিচারই আসুক। তাহলে হচ্ছে আমার ফাঁকা স্থান কত 26%, আর ভর্তি কত হচ্ছে ভাই 74%। ঠিক আছে, তাহলে এই ছিল হচ্ছে আমার এসসিসি, বিসিসি আর এফসিসি জিনিসপত্র। চল মুছে দিলাম। ডেরিভেশন তোর পরীক্ষাতে আসবে, ডেরিভেশন তুই বাড়িতে গিয়ে সুন্দর করে তোর বইয়ের মধ্যে এইগুলোই করা আছে, কথায় লিখে লিখে প্র্যাকটিস করবি, পুরো 3 মার্কসের ডেরিভেশন আসে, পুরো 3 মার্কসের ডেরিভেশন এগুলো আসবে। তাহলে আমি কি বুঝলাম, এসসিসিতে কণা সংখ্যা 1, বিসিসিতে কণার সংখ্যা কত 2, এফসিসিতে কণার সংখ্যা কত 4। আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকবি না, ঠিক আছে, যখন এগুলো বলবো তুই বুঝে গেছিস, তোর মাথার মধ্যে এগুলো প্রসেসিং স্টার্ট হয়ে গেছে। ওকে, চল এবার অঙ্ক করবো, অঙ্ক যাবো। অঙ্কে যাওয়ার আগে আরেকটা জিনিস তুই খাতায় হেডিং দে, লেখ একক কোষের ঘনত্ব। ফর্মুলার ডেরিভেশন আমাদের নেই, জাস্ট ফর্মুলা মনে রাখতে হবে। একক কোষের ঘনত্ব, সরি কেলাসের ঘনত্ব, কেলাসের ঘনত্ব বইয়ের মধ্যেও লেখা আছে 1.7, লেখ কেলাসের ঘনত্ব। হ্যাঁ, কেলাসের ঘনত্ব, কেলাসের ঘনত্ব মানে ক্রিস্টালের ডেন্সিটি। আচ্ছা, কোথায় আছে বইয়ের মধ্যে, আমি তোকে বলে দিচ্ছি, তুই চাইলে বইয়ের মধ্যেও বার করতে পারিস। 1.7 খাতার মধ্যেই লিখবো, তুই বইয়ের মধ্যে দেখে না কোথায় আছে 1.7 কেলাসের ঘনত্ব, দেখতে পাচ্ছিস কেলাসের ঘনত্ব দেখা যাচ্ছে। আচ্ছা, ডাইরেক্ট আমি ফর্মুলা একদম লিখছি, খাতার মধ্যেই লিখে রাখি, খাতার মধ্যে ফর্মুলা লিখ, রো ইকুয়ালস টু mz/n ইন্টু এ কিউব। ফর্মুলা মুখস্থ হয়ে গেল তোর এখনই, রো ইকুয়ালস টু m ইন্টু z/n ইন্টু এ কিউব। এনটাকে তুই এনএভিও লিখতে পারিস, ঠিক আছে, রো ইকুয়ালস টু mz/nv ইন্টু এ কিউব, রো ইকুয়ালস টু mz/nv ইন্টু এ কিউব। মুখস্থ হয়ে গেছে ফর্মুলা, রো ইকুয়ালস টু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমি অঙ্ক করবো, 5 মিনিট আর জিনিসপত্র পড়াবো, তারপর কিন্তু বাকি আজকের ক্লাসে শুধু অঙ্কই হবে। ওখানে না বলিস আমি অঙ্ক জানি না, ফর্মুলা জানি না, কিছুই জানি না আমি। রো ইকুয়ালস টু mz/na ইন্টু এ কিউব, ঠিক আছে। এনএ মানে কি, চল লেখ, প্রত্যেকটা লেখ, কী কী লিখবি দেখ। রো মানে হচ্ছে লেখ ঘনত্ব, হ্যাঁ রো মানে লেখ ঘনত্ব, লেখা গেছে রো মানে ঘনত্ব। এম মানে লেখ, এম মানে কি হয় বলতো, এম মানে এম ক্যাপিটাল এম, এক্স্যাক্টলি মলিকুলার মাস বা মোলার মাস, অ্যাটম হলে অ্যাটমিক মাস হবে, ঠিক আছে। এম ফর লিখলি মোলার মাস, মানে 1 মোলের মাস, অ্যাটম হলে অ্যাটমিক মাস হবে, মলিকুল হলে মলিকুলার মাস হবে, অণু হলে আণবিক ভর, পরমাণু হলে পারমাণবিক ভর, অক্সিজেন হলে O2 বললে 32 হবে, ও বললে 16 হবে, বুঝতেই পারছিস। কপার বললে কপারে যা হয় তাই হবে, ওয়াটার বললে 18 হবে, এরকমই চলবে ব্যাপারটা, বোঝা গেল। মোলার মাস আবার জানিস তো, সবাই জানে মোলার মাস, খুব ভালো কথা। চল জেড আমার কি জানি ভাই, জেড মানে কি, জেড মানে কি আমার তো জানা আছে, এই মাত্র পড়েছি ভাই। জেড মানে এসসিসি হলে 1 হবে, বিসিসি হলে 2 হবে, আর হচ্ছে আমার এফসিসি হলে 4। এনএভি মানে লিখছি, এনএভি মানে লিখছি অ্যাভোগাড্রো নাম্বার,
এনএভি মানে নিচ্ছি অ্যাভোগাড্রো নাম্বার, এনএভি মানে নিচ্ছি অ্যাভোগাড্রো নাম্বার, ভ্যালু কত 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। এনএভি মানে লিখলাম অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ভ্যালু মুখস্থ করে ফেলেছি একদম 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তোকে ভালোবেসে কেউ ভ্যালু দিয়ে দেবে না। আর এ মানে কি, এ মানে হচ্ছে ঘনকের বাহুর দৈর্ঘ্য। লেখ এ মানে কি, ঘনকের বাহুর দৈর্ঘ্য। এ মানে হচ্ছে আমার কি, ঘনকের বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, আচ্ছা এটা আমার গেল 1 নাম্বার। তাহলে এটা কত নাম্বার হেডিং দিয়েছিলাম, হ্যাশট্যাগ বলে জাস্ট কেলাসের ঘনত্ব দিয়েছিলাম, তাই তো? কেলাসের ঘনত্ব আমার দিলাম। তাহলে ফর্মুলা তোর মুখস্থ হয়ে গেছে, রো ইকুয়ালস টু mz বাই na কিউব। রো ইকুয়ালস টু mz বাই na কিউব। তোকে কি দেবে, সাপোজ এর ভ্যালু দিয়ে দিল, বা ধর তোকে বলে দেবে এসসিসিতে আর এর ভ্যালু বলে দিয়েছে। ধর তোকে আমি বলছি কীরকম অঙ্ক আসবে এখান থেকে, তুই ওটা ডিরেক্ট করতে পারছিস, ফর্মুলা তুই দেখতে পাচ্ছিস, খাতা থেকে তাকিয়ে ফর্মুলা দেখছিস। তোকে তার বললো যে ভাই একক কোষের এসসিসির ঘনত্ব কত, ঠিক আছে? এসসিসির ঘনত্ব কত, কীভাবে বার করবো? তোকে রো বার করতে হবে। রো বার করতে গেলে তোকে বলেছে কপার, ঠিক আছে? কপারের জন্য দিয়ে দেবে পারমাণবিক ভর বা আণবিক ভর যাই হবে, দিয়ে দিচ্ছে সাপোজ 63.5। জেডের ভ্যালু কত বসাবো, তোকে কোশ্চেনে এসসিসি বলে দেবে। তাহলে ভাই দেহকেন্দ্রিক মানে আমি বুঝে যাবো হচ্ছে বিসিসি, যদি এসসিসি হয় বলে দেবে, সিম্পল সরল দিয়ে দেবে। তাহলে এসসিসি দেখে আমি বুঝাবো হচ্ছে জেডের ভ্যালু 1, তাহলে জেডের জায়গায় 1 বসিয়ে দেবো। ডিভাইডেড বাই এন এর জায়গায় বসাবো 6.022। এবারে তোকে ধর কোশ্চেনে আর এর ভ্যালু দিয়েছে, তোকে এর ভ্যালু তো বসাতে হবে। তো তোকে কোশ্চেনে এসসিসি বলে দিয়েছে, তখন তুই কীভাবে করবি? কিছুক্ষণ আগে মুখস্থ করেছিলাম এ ইকুয়ালস টু 2r। আর এর ভ্যালু জানি, এর ভ্যালু আমি ওখান থেকে বার করে নেবো এ ইকুয়ালস টু 2r করে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। আচ্ছা ঘনত্ব আমার কিসে বেরোয়, গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে গ্রাম পার যদি সেন্টিমিটার কিউব আমার ঘনত্ব বেরোয়, তাহলে 8টাকে আমার কিসে কনভার্ট করতে হবে, অ্যাংস্ট্রমে দিয়ে দিলেও সেন্টিমিটারে। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে ভাই অ্যাংস্ট্রমে দিলে আমি সেন্টিমিটারে কনভার্ট করবো, কারণ কোনো কষ্ট হচ্ছে না, এগুলো একদম সিম্পল অঙ্ক। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কে কিছুক্ষণ পরে আসছি। ওকে চল লেখ, পরেরটা হ্যাশট্যাগ দিয়ে লেখ, পরেরটা হ্যাশট্যাগ দিয়ে খাতার মধ্যে লিখছিস। লেখ প্রতিবেশী কণার মধ্যে দূরত্ব, প্রতিবেশী কণার মধ্যে দূরত্ব, প্রতিবেশী কণার মধ্যে দূরত্ব, প্রতিবেশী কণার মধ্যে দূরত্ব। প্রতিবেশী কণার মধ্যে দূরত্ব মানে কি, ইংলিশে লিখে রাখতে পারিস, ডিস্টেন্স বিটুইন নেইবারিং পার্টিকেলস, ডিস্টেন্স বিটুইন নেইবার অ্যাটমস। লেখ ডিস্টেন্স বিটুইন নেইবার পার্টিকেল বা নেইবার অ্যাটম, যা ইচ্ছা লেখ। ডিস্টেন্স বিটুইন নেইবার অ্যাটমও লিখতে পারিস, পার্টিকেলও লিখতে পারিস। ডিস্টেন্স বিটুইন নেইবার অ্যাটম, ডিস্টেন্স বিটুইন নেইবার অ্যাটম। চল দেখ বেসিক্যালি ডিস্টেন্স কি দুখানা অ্যাটমের মধ্যে পাশাপাশি, এর পিছনে কোনো অঙ্ক টঙ্ক নেই, সিম্পল কনসেপ্ট। দেখ তুই যে কটা ছবি এঁকেছিস, তো খাতার মধ্যে তাকা, যে কটা ছবি তুই খাতার মধ্যে এঁকেছিস, তুই দেখ প্রত্যেকটাতে আমার দেখ পাশাপাশি দুজন টাচ করে আছে, দেখ প্রত্যেকটাতে টাচ করে আছে। এসসিসিতেও টাচ করেছিল, বিসিসিতেও দেখ পাশাপাশি টাচ করে আছে দুজন, যে সেন্টারে আছে দেখ, যে কর্নারে আছে তারা আমার টাচ করে আছে। দেখ আমি লাস্টেটা বললাম এফসিসি, এফসিসিতেও দেখ পাশাপাশি দুজন আমার টাচ করেই আছে, যে আমার কর্নারে আছে আর যে দেখ আমার সেন্টারে আছে তারা আমার পাশাপাশি টাচ করে আছে। তাহলে ভাই ওদের দুজনের মধ্যে ডিস্টেন্স মানে কি, ডিস্টেন্স মানে হচ্ছে তোকে এইটা জানতে হয়েছে। দেখ আমি ভাই এটা ক্লাস 11-এ পড়েছিলাম, দুজনের মধ্যে ডিস্টেন্স মানে হচ্ছে দুজনের নিউক্লিয়াসের মাঝখানে ডিস্টেন্স। তাহলে দুজনের নিউক্লিয়াসের মাঝখানে ডিস্টেন্স কত বলতো, 2r। তার মানে কত হলো, এটা আর এটা আর, তাহলে দুজনের নিউক্লিয়াসের মাঝখানে ডিস্টেন্স কত হলো, 2r। তাহলে ডিস্টেন্স বিটুইন টু নেইবারিং অ্যাটম কত হলো আমার, 2r। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স বিটুইন টু নেইবারিং অ্যাটম, ওখানে কত লিখে রাখবো, ওটা 2r। তাহলে ডিস্টেন্স বিটুইন টু নেইবারিং অ্যাটম কত হচ্ছে আমার, 2r। কি কি নোটেশন, ওর কিচ্ছু লাগবে না, জাস্ট লিখবি 2r। ঠিক আছে, আর বার করবো 2r করবো, হয়ে যাবে। ডিস্টেন্স বিটুইন টু নেইবারিং অ্যাটম কত হলো, 2r। ওকে, খুব ভালো কথা। এবারে তুই বাড়ি যাবি, বাড়ি গিয়ে একটা জিনিস পড়বি। কোন জিনিস পড়বি? বাড়ি গিয়ে রিডিং দিবি, ঠিক আছে? যদিও রিডিং দিয়ে কোনো কোশ্চেন এখান থেকে আসবে না, জাস্ট একটু নিজের ইনফরমেশনের জন্য, নলেজের জন্য রিডিং দিতে পারিস। 1.8 যে গল্পটা লেখা আছে, তুই চাইলে বাড়ি গিয়ে গল্পটা রিডিং দিবি, ঠিক আছে? 1.8-এ পুরো পেজ ভরিয়ে গল্প দেওয়া আছে। 1.8, 1.8.3 গল্প পড়তে পড়তে তুই চলে যাবি হচ্ছে পুরোটা 1.8-এর মধ্যে যা যা গল্প আছে পড়বি বাড়ি গিয়ে, ঠিক আছে? একদম 1.8 পুরোটা, 1.9-এর শুরু অবধি পুরোটার গল্প তুই রিডিং দিলি, ঠিক আছে? দেখ ওর মধ্যে অনেক কিছু লেখা আছে, এইসব একটু ছবি টবি আঁকা আছে, কালারফুল ছবি, পয়সা দিয়ে বই কিনেছিস, একবার রিডিং দিবি, অসুবিধার কিচ্ছু নেই। ওকে ঠিক আছে, কত অবধি রিডিং দিবি? একবার জাস্ট রিডিং, ঠিক আছে? একবার রিডিং, এখান থেকে কোনো কোশ্চেন ডাইরেক্টলি এরকম আসবে না। কোন কোশ্চেন আসবে সেগুলোতে আমি এখন ডাইরেক্টলি চলে যাবো, সেটা তুই রিডিং না দিয়েও বুঝতে পারবি। চল তাহলে এবার তুই খাতার মধ্যে হেডিং দে। আচ্ছা দেখ বেসিক্যালি তুই যদি বাড়ি গিয়ে রিডিং দিস, দেখবি একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসছে, তার আমার আবার ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট হতে পারে। দেখ তোর বইয়ের মধ্যে ছবি দেওয়া আছে, একটা ছবি দেখে তুই আইডিয়া পাচ্ছিস। দেখ একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসছে, তার আমার 3 ডাইমেনশন দেখ ছবি আলাদা আলাদা দেখা যাচ্ছে। তাহলে ভাই ওই একটা লেয়ারের উপর যদি আরেকটা লেয়ার বসে,
সেখানে আমার দুখানা টাইপের ফাঁকা জায়গা আমি বেসিক্যালি পেতে পারি। ঠিক আছে, একটা লেয়ারের উপর যদি আরেকটা লেয়ার বসে দুখানা টাইপের ফাঁকা জায়গা আমি বেসিক্যালি পেতে পারবো। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার বসবে তাহলে দুখানা টাইপের ফাঁকা জায়গা আমি পেতে পারবো। নাম্বার 1 খাতার মধ্যে হেডিং দে, চল লেখ। 1 নাম্বার হেডিং দিচ্ছিস, লেখ টেট্রাহেড্রাল ভয়েড, TETRAHEDRAL টেট্রাহেড্রাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড লিখেছিস? টেট্রাহেড্রাল ভয়েড বাংলা লেখ চতুস্তলকীয়, টেট্রাহেড্রাল মানে চতুস্তলক, চতুস্তলকীয় ফাঁকা স্থান বা চতুস্তলকীয় ফাঁক, চতুস্তলকীয় ফাঁকা স্থান বা চতুস্তলকীয় ফাঁক। ঠিক আছে, টেট্রাহেড্রাল ভয়েড, ভয়েড মানে ফাঁকা জায়গা। ওকে, টেট্রাহেড্রাল ভয়েড চতুস্তলকীয় ফাঁকা স্থান। ছবিটা কীরকম ঠান্ডা মাথায় দেখ। ধর আমার ওই অ্যারেঞ্জমেন্টের গল্প তুই বাড়ি গিয়ে রিডিং দিচ্ছিস। ধর ভাই আমার কোনো একটা অ্যারেঞ্জমেন্টে তোর এরকম অ্যারেঞ্জমেন্ট তো চলতে থাকবে, আমি তো ওর মধ্যে থেকে স্মলেস্ট পসিবল পার্ট আবার কাটবো। ধর আমার কী হয়েছে বলতো, অ্যারেঞ্জমেন্ট আমি দেখতে পাচ্ছি, এদিকে তাকা, তার পাশাপাশি এরকম দুখানা আছে, এটা লেগে আছে পাশাপাশি দুটো। এবারে এর সাথে এইখানে ধর আমার আরেকটা এরকম লেগে আছে, বুঝতে পারছিস? এসব ছবি তোকে পরীক্ষাতে আঁকতে হবে না, তোর পরীক্ষাতে সব কোশ্চেনই করবে না চতুস্তলকীয় ফাঁক বলতে কী হচ্ছে, কিচ্ছু করবে না। তাহলে দেখ এই ছবিটা তোর বইয়ের মধ্যে আছে, সুন্দর করে আঁকা আছে, দেখবি দুখানা লেয়ারে আমার জাস্ট অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ হয়ে গেছে, পরপর করে সুন্দর করে আঁকা আছে। ধর আমার এই পার্টটা বারবার রিপিট হচ্ছে, এটা আমার ধর রিপিট হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এইবারে ধর আমার কী হয়েছে ভাই, ঠান্ডা মাথায় দেখবো, এর উপরে আরেকটা বল ধর আমার এরকম এসে বসেছে, এর উপরে ধর আমার আরেকটা বল এসে এরকম বসেছে। বুঝতে পেরেছিস? ছবিটা কীরকম হলো ভাই, ছবিটা আমার এরকম হয়েছে, তিনখানা বল ধর আমার ভাই একটা লেয়ারে ছিল, তিনখানা বল আমার ধর আমার একটা লেয়ারে ছিল। ঠিক আছে, এইবারে তিনখানা বল যদি একটা লেয়ারে থাকে, এর উপরে একটা ফাঁকা জায়গা থাকবে না, দেখবি ওর উপরে আরেকটা বল বসে যেতে পারবে। তুই ইমাজিন করতে পারছিস ব্যাপারটা। ঠিক আছে, তাহলে ভাই এর উপরে ধর আমার আরেকটা বল এরকম এসে বসেছে। এইবারে ধর সিনারিওটা আমার কীরকম হয়েছে তুই ব্যাপারটা ইমাজিন করতে পেরেছিস? তিনখানা বল ধর আমার ওরকম ছিল, ওর উপর আমার একটা ফাঁকা বল এসে ধর বসেছে। ঠিক আছে, একটা বল ধর এসে বসেছে। ছবিটা আমার দেখ এরকম বেসিক্যালি। কীরকম ছবিটা, ধর এই দেখ তিনখানা বল ধর আমার ছিল হচ্ছে বোর্ডের প্লেনে, দেখ ওর উপরে দেখ আরেকটা বল এসে আমার বসেছে। দেখ তার ফলে দেখ মাঝখানে আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি, দেখতে পাচ্ছিস? এটাকে বলে হচ্ছে আমার টেট্রাহেড্রাল ভয়েড বা চতুস্তলকীয় ফাঁকা স্থান। ওই যে মাঝের যে ফাঁকা জায়গাটা পেলাম ওইটাকে আমার বলেছে চতুস্তলকীয় ফাঁকা স্থান। ক্লিয়ার? তিনখানা বল আমার ছিল, দেখ আমার ওর উপরে দেখ আরেকখানা বল এসে দেখ আমার বসেছে। এর ফলে দেখ মাঝখানে যে জায়গাটা পেয়েছি ওটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল ফাঁকা স্থান। তিনখানা বল রেখে দিলে কিন্তু শুধু আমার সেটা হবে না, তিনের উপর আরেকটা সে বসতে হবে, তাহলে আমি যে জায়গাটা পেলাম সেটা হচ্ছে আমার কি টেট্রাহেড্রাল ভয়েড। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার টেট্রাহেড্রাল ভয়েড। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝলাম। তাহলে ছবিটা জাস্ট আমি সিম্পলি এঁকে রাখছি, পরীক্ষায় তোকে ছবি আঁকতে দেবে না, আমার জাস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমি এঁকে রাখলাম কি টেট্রাহেড্রাল ভয়েড। বোঝা গেল? তোর বইয়ের মধ্যে ছবি আছে, চাইলে তুই বইয়ের মধ্যে পেজ নাম্বারটা দিয়ে ছবির রেফারেন্স নাম্বারটা দিয়ে দিতে পারিস। তোর বইয়ের মধ্যে সুন্দর করে চতুস্থলকীয় ফাঁক আঁকাই আছে, চাইলে বইয়ের মধ্যেও আঁকতে পারিস, পেজ নাম্বার দিয়ে দে, তোর বইয়ে যে দেখে চতুস্থলকীয় ফাঁক দেখ তোর বইয়ের মধ্যে লেখা আছে, সেটা দেখেও চাইলে তুই পেজ নাম্বার আঁকতে পারিস। চতুস্থলকীয় ফাঁক সুন্দর করে দেখ লেখা আছে, তুই চাইলে শুধু ওই পেজ নাম্বারটাও দিতে পারিস। ঠিক আছে, বোঝা গেল? চতুস্থলকীয় ফাঁকের ছবি কোনটা আমি বুঝতে পেরেছি। সিমিলার ওয়েতে এবার যাবো হচ্ছে পরেরটা। পরেরটা আমার কি, এটা ছিল হচ্ছে তাহলে কি টেট্রাহেড্রাল ভয়েড, আমি শর্টে লিখলাম। আচ্ছা এইবারে যাচ্ছি কোথায়, পরেরটা লেখ, পরেরটা হেডিং দে, লেখ অক্টাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েড আগেরটা ছিল, এবার লিখছিস কি অক্টাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল, অক্টাহেড্রাল এগুলো কোথায় শুনেছি? ক্লাস 12-এ। কোথায় শুনেছি? ক্লাস 12-এ। কোন চ্যাপ্টারে? কোঅর্ডিনেশন কেমিস্ট্রি। স্কুলে অলরেডি টেস্ট পরীক্ষা ছিল, টেস্ট পরীক্ষা দেখলাম সব কোশ্চেনই কমন, কোঅর্ডিনেশন থেকে প্রত্যেকটা কোশ্চেনই কমন হয়ে গেছে। ঠিক আছে, অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে, অক্টাহেড্রাল ভয়েডের ছবিটা আমি কীভাবে পাবো? চল দেখ ঠান্ডা মাথায়, অক্টাহেড্রাল ভয়েডের ছবিটা আমি দেখি। বাংলা লিখ, বাংলা লেখ, বাংলা লেখ। আগেটা ছিল কি চতুস্তলকীয়, এবার লেখ অষ্টতলকীয় ফাঁকা স্থান বা অষ্টতলকীয় ফাঁক, অষ্টতলকীয় ফাঁকা স্থান বা অষ্টতলকীয় ফাঁক। ঠিক আছে, ছবিটা কীরকম চল দেখ। ছবিটা হচ্ছে ধর ভাই আমার এরকম চারখানা বল ধর আছে এরকম, এইবারে দেখ অ্যারেঞ্জমেন্ট আমার চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ছবিটা দেখতে পাচ্ছিস? এই ধর আমার এখন চারখানা বল আছে, এইবারে চারখানা বল দেখতে পাচ্ছিস, এইবারে চারখানা বলের রেসপেক্টে দেখ, চারখানা বলের রেসপেক্টে একটা ফাঁকা জায়গা আছে। এবারে এই ফাঁকা জায়গার ধর আমি উপরে একটা বল রাখলাম, আবার ধর আমি নিচের দিক থেকে একটা বল রাখলাম। তুই
তুই তাহলে কনসিডার কর ছবিটা কীরকম, ধর এটা টেবিলের উপরে 4খানা বল ধর এরকম রাখা আছে, ঠিক আছে, টেবিলের উপরে ধর 4খানা বল এরকম রাখা আছে, 4খানা বলের রেসপেক্টে উপরে একটা ফাঁকা জায়গা পাবো, উপরে ফাঁকা জায়গা উপরে একটা বল রাখলাম, আমি নিচ থেকে একটা বল রাখতে পারি, ঠিক আছে। তার মানে আমার ছবিটা অ্যাজ ইফ এরকম হয়েছে, দেখ এই 4টে বলের রেসপেক্টে আমি উপরে ধর একটা বল রেখেছি, ওটাকে ধর আমি এরকম লাল দিয়ে ডিনোট করলাম, আর নিচে যে বলটা আছে সেটাকে তো আমি আঁকতে পারছি না, চলো আমি সবুজ কালি দিয়ে ডিনোট করলাম, তাহলে লাল আর সবুজটা আমার ওভারল্যাপ করে গেল, বোঝা গেছে। তাহলে নিচে আমি একটা বল রেখেছি, ক্লিয়ার। ছবিটা কীরকম হয়েছে, ছবিটা বেসিক্যালি এরকম। ধর আমার কাছে কি আছে, এই যে ভাই মাঝখানে 4খানা, দেখ মাঝখানে 4খানা ছিল, দেখ মাঝখানে 4খানা আমার আছে, মাঝখানে আমার 4খানা রাখা আছে, উপর থেকে দেখ একটা বল লিখেছি, নিচ থেকে একটা বল লিখেছি, এর ফলে দেখ মাঝখানে একটা ফাঁকা জায়গা আমার ফর্ম হচ্ছে, মাঝখানে একটা ফাঁকা জায়গা ফর্ম হচ্ছে, ওইটা আমার অক্টাহেড্রাল ভয়েড, ঠিক আছে, ওটা কিন্তু আমার মাঝেরটা অক্টাহেড্রাল ভয়েড। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে অক্টাহেড্রাল ভয়েড আর টেট্রাহেড্রাল ভয়েড কিন্তু আমার আলাদা, ঠিক আছে, অক্টাহেড্রাল ভয়েড আর টেট্রাহেড্রাল ভয়েড আমার আলাদা, এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল ভয়েড, ক্লিয়ার। চল, এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল ভয়েড। ঠিক আছে, এটা হচ্ছে আমার অক্টাহেড্রাল ভয়েড, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, এইবারে দেখ এই ছবিটাকে আমি যদি অক্টাহেড্রাল ভয়েডটা আঁকলাম, আমি জাস্ট দেখার অ্যাঙ্গেলটা যদি চেঞ্জ করে দিই, তাহলে আমি এতক্ষণ ছবিটা দেখছিলাম দেখ এইরকম, এই যে ভাই 4-এর উপরে দেখ আমার উপরে একটা আছে নিচে একটা আছে, আমি জাস্ট সিম্পলি দেখার অ্যাঙ্গেলটাকে যদি চেঞ্জ করে দেখ, আমি যদি এইভাবে দেখি তাহলে আমি কি দেখতে পাচ্ছি বলতে, এরকম 3টে নিচে দেখ 3টে, তাই না, ঠিক আছে, বুঝতে পেরেছিস। আমার দেখার অ্যাঙ্গেলটা জাস্ট আমি চেঞ্জ করে দিলাম, 3-3 হয়ে গেল, বোঝা গেছে। তাহলে আমি জাস্ট দেখার অ্যাঙ্গেল চেঞ্জ করলে দেখ আমার এটা 3-3 হয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছি দেখ 3-3, উপরে 3টে নিচে 3টে, ক্লিয়ার। এটা আমার মাঝের যে ফাঁকা জায়গাটা আছে আমার কি হলো, অক্টাহেড্রাল ভয়েড, বোঝা গেল। তাহলে এইবারে চল আমার কি কোশ্চেন আসবে সেখানে আমি তুই যাবো, ডাইরেক্ট একদম চলে যাচ্ছ এই কোশ্চেনের মধ্যে। তার আগে নোট বলে একটা জিনিস ভালো করে স্টার মার্ক দিয়ে লিখে রাখ, লেখ, তুই বাড়ি গিয়ে যখন রিডিং পড়বি এর মধ্যে দুখানা টার্ম তুই দেখতে পাবি। কী কী টার্ম আমি তোকে বলে দিচ্ছি, একটা হচ্ছে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, কোথায় আছে বইয়ের মধ্যে দেখতে থাক, 1.8.3, 1.8.3 এর মধ্যেই দেখবি ডান দিক বাদিক হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং, দেখ সুন্দর করে হেডিং দেওয়া আছে, দেখ 1.8.3 এর দেখ বাঁ দিকে আছে, দেখ তো দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ আছে না, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং আছে তো, এইচসিপি, ওটা বলে শর্টে এইচসিপি। বাড়িকে একবার জাস্ট রিডিং দেবো, আর যদি রিডিং দিতে ইচ্ছা না করে তাহলে সানডে সাসপেন্স শুনে নেবো, ঠিক আছে, রিডিং দিতে তো এখন কিছু ইচ্ছা করে না, সব কিছু ভাই শুনে নিলেই হয়ে গেল, এইচসিপি, ওকে, জাস্ট আমরা রিডিং দিচ্ছি, রিডিং দিলে আমি সব বুঝে যাবো। আচ্ছা, এইবারে 1.8.3 এর মধ্যে চলতে চলতে দেখ তুই পাবি ওই অষ্টতলকীয় ফাঁক, চতুস্তলকীয় ফাঁকে যে ছবিগুলো আছে পেয়েছিস দেখতে, ছবিগুলো, ছবির ঠিক নিচে থেকে আবার স্টার্ট হচ্ছে একটা জিনিস, দ্বিতীয় স্তরের উপর তৃতীয় স্তরের স্থাপন দেখা যাচ্ছে, আছে দ্বিতীয় স্তরের উপর তৃতীয় স্তরের স্থাপন, ছবির নিচে আছে লেখা স্থাপন, বা দেখ পিঙ্ক কালার নীল কালার দিয়ে যে ছবিগুলো আছে না, তার ঠিক উপরে দেখ তো আছে কথা, দ্বিতীয় স্তরের উপর তৃতীয় স্তরের স্থাপন বলে আছে, পিঙ্ক কালার নীল কালার দিয়ে ছবিগুলো আছে তার ঠিক উপরে দেখ, আচ্ছা না, দ্বিতীয় স্তরের উপর তৃতীয় স্তরের স্থাপন, তার মধ্যে দেখ ফার্স্ট লাইনে লেখা আছে হচ্ছে দ্বিমাত্রিক ষড়ভুজাকার ঘন সন্নিবেশ, সংক্ষেপে এইচসিপি। পিঙ্ক কালার নীল কালার খোঁজ, খুলে তার উপরে চলতে থাক, তার উপরে খুঁজতে খুঁজতে দেখ পেয়ে যাবি দ্বিতীয় স্তরের উপর তৃতীয় স্তরের স্থাপন। আমি কিন্তু ওগুলো বলছি উচ্চ মাধ্যমিক থেকে কোনো কোশ্চেন আসবে না, তুই বাড়ি রিডিং দিবি, সময় যদি কম হয় তাহলে রিডিং দেওয়ার দরকার নেই ভাই, ভয়ানক যদি ব্যস্ত থাকিস তাহলে দরকার নেই। এইচসিপি পেয়েছিস, আচ্ছা এইচসিপিটা একটু আন্ডারলাইন করে রাখলাম, বাড়ি গিয়ে রিডিং দিচ্ছি। আচ্ছা, তো সিমিলার ওয়েতে তারপরে দেখ তুই চলতে থাক, চলতে চলতে পাবি ওর মধ্যেই ওই বরাবর চলতে চলতে পেয়ে যাবি ত্রিমাত্রিক ঘনকাকার সন্নিবেশ, পেয়েছিস সিসিপি, দেখতে পাচ্ছিস তার মধ্যে দেখ ওটা লেখা আছে না সিসিপি, কিউবিক ক্লোজ প্যাকিং সিসিপি, ঠিক আছে। তাহলে বাড়িতে যখন রিডিং দেবো এইচসিপি আর সিসিপি, আমি যখন রিডিং দেবো, রিডিংটা কীভাবে দেবো তুই বাড়ি গিয়ে রিডিং দিলেই বুঝে যাবি। আচ্ছা, এবারে খাতার মধ্যে ওই সিসিপির মধ্যে একটা জিনিস একটা লাইন লেখা আছে, কি লাইন লেখা আছে, সিসিপির মধ্যে খুঁজতে খুঁজতে দেখ পাস কিনা কোনো লাইন, সিসিপি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কোষে এফসিসি হয়, দেখ তো লাইনটা লেখা আছে কিনা কোথাও, সিসিপির ক্ষেত্রে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার এফসিসি হয়, আচ্ছা লেখা না লেখা থাকে চল খাতার মধ্যে লেখ, খাতার মধ্যে লিখবই এমনি, লেখ খাতার মধ্যেই লেখ, চল খাতা বার কর, খাতার মধ্যে লিখতে চাচ্ছিস লেখ, সিসিপি ইংলিশটা কি, কিউবিক ক্লোজ প্যাকিং, তাই তো, ঘনকাকার ঘন সন্নিবেশ, বাংলা ইংলিশ দুখানে লিখছি, সিসিপি ব্র্যাকেটে লিখলাম কি ঘনকাকার ঘন সন্নিবেশ, সিসিপি ব্র্যাকেটে লিখলাম কি ঘনকাকার ঘন সন্নিবেশ,
এর ক্ষেত্রে তারপর লেখ এর ক্ষেত্রে ইউনিট সেলটি এফসিসি হয়। এটা আমি মুখস্থ করে ফেললাম কিন্তু একদম। সিসিপি মানেই এফসিসি, সিসিপি মানেই এফসিসি, সিসিপি মানেই এফসিসি, দেখেছিস? সিসিপি মানেই আমার কি হলো? এফসিসি। দেখিস তুই সিসিপি মানেই এফসিসি, ঠিক আছে? তাহলে সিসিপি মানে যদি এফসিসি হয় তাহলে জেড এর ভ্যালু কত হবে বলতো? 4। তাহলে তোকে কোশ্চেনে কিন্তু অনেক সময় এফসিসি না বলে সিসিপিও বলতে পারে। তাহলে আমি বুঝাবো যখন ওটা সিসিপি তার মানে জেড এর ভ্যালু হলো আমার 4। এইচসিপি দেবে না, ঠিক আছে? যদি এইচসিপি বলে এইচসিপির জন্য 4ই হবে, যদি এইচসিপিতে দেয় না, ঠিক আছে? যা আসবে সব কিউবিক, কারণ তোর সিলেবাসে তো আছে কিউবিক, হেক্সাগোনাল তো তোর সিলেবাসে নেই, বোঝা গেল? তাহলে কিউবিক ক্লোজ প্যাকিং, কিউবিক, ওকে? তাহলে ভাই এইচসিসি হলো কি হচ্ছে? এইচসিপি হলে আমার কি হবে? দেবে না যদিও। সিসিপি হলে হচ্ছে আমার 4, জেড এর ভ্যালু কত হলো? সিসিপি হলে 4। ক্লিয়ার, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এটা আমি মুখস্থ করে ফেলেছি একদম। এইবারে খাতা আমাদের জিনিস লেখ, নোট বলে লেখে, বাট যেটা বলছি এগুলো সবই আমার ইম্পর্টেন্ট, যে লাইনগুলো বলছি তোকে এই পুরো চ্যাপ্টার রিডিং তোকে পড়তে হবে না। অনেক জিনিসপত্র আছে ভাই যেগুলো সিলেবাসে কোথাওই নেই, না আছে জেইতে, না আছে নিটে। লেখ, খাতার মধ্যে লেখ। একক কোষে, একক কোষে ব্র্যাকেটে লিখবি ইউনিট সেল, পুরো ইংলিশ বাংলা মিশিয়ে লিখবো। একক কোষে ব্র্যাকেটে ইউনিট সেলে, ইউনিট সেলটা ব্র্যাকেটের মধ্যে লিখলাম। একক কোষে কণা সংখ্যা এক্স হলে, একক কোষে কণা সংখ্যা এক্স হলে, একক কোষে কণা সংখ্যা এক্স হলে লেখ 1 নাম্বার বলে লেখ, তার মধ্যে ওর মধ্যে নাম্বার 1 লিখবি। চতুস্তলকীয় ফাঁকা স্থান হবে, একক কোষে কণা সংখ্যা এক্স হলে চতুস্তলকীয় ফাঁকা স্থান হবে 2x, ঠিক আছে? 2 নাম্বার লেখ। অষ্টতলকীয় ফাঁকা স্থান হবে, 2 নাম্বার লিখছিস, অষ্টতলকীয় ফাঁকা স্থান হবে শুধু এক্স, ঠিক আছে? শুধু এক্স আবার লিখিস না ভাই, শুধু এক্স মানে এরকম বলছি, এক্স লিখবি, ঠিক আছে? শুধু তোকে লিখতে হবে না, তালবস্যা হস্যু ধয়স্যটা লিখতে হবে না, ঠিক আছে? তাহলে ভাই এইখান থেকে কিন্তু কোশ্চেন তোর আসবে, কীরকম কোশ্চেন আসবে এইমাত্র করবো। তাহলে একক কোষের কণার সংখ্যা যদি এক্স হয় তাহলে ভাই অষ্টতলকীয়তা কথা হবে এক্স, চতুস্তলকীয়তা হবে 2x, ওকে? মনে রাখার টেকনিক কি দেখো ভাই, টেট্রাহেড্রাল আমার টি দিয়ে স্টার্ট হয় আর 2 আমার টি দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে? তাহলে 2 মিলে গেল 2x, ওকে? আর ওটা আমি এমনি মনে রাখতে পারছি, অক্টাহেড্রাল হচ্ছে এক্স, ওকে? বুঝে গেছি? হ্যাঁ ভাই বুঝলাম। তোর বইতে এটা হয়তো এক্স না, তোর বইতে হয়তো এটা এন দিয়েছে, তার জন্য এটা কি চেঞ্জ হয়ে যাবে? না ভাই, এটা 2n হয়ে যাবে, ওটা এন হয়ে যাবে, তার মধ্যে কোনো ম্যাজিক নেই ভাই। আমি এটা এক্সের জায়গায় ওয়াই ধরতে পারতাম, জেড ধরতে পারতাম, যা ইত্যাদি ধরতে পারিস, ওটা হচ্ছে 2x, তখন 2n হবে। এবার আমি চলে যাচ্ছি অঙ্কে, বাকি আধ ঘন্টা হচ্ছে এখন অঙ্ক, ওকে? চল বইটই বন্ধ কর, শুরু করা যাক অঙ্ক। ফর্মুলা তো সব সুন্দর করে লেখা আছে। চল, বইয়ের মধ্যেই সাফিসিয়েন্ট ডিফারেন্ট টাইপের অঙ্ক দেওয়া আছে, পরের ক্লাসে আমি তুই টেস্ট পেপার থেকে অঙ্ক করবো। লেখ কোশ্চেন, লেখ ফার্স্ট কোশ্চেন। তুই বলছিলি না এইচসিপিতে ওটা কি হবে? এফসিসি, ওটা কোশ্চেন আসে না যদিও। দেখ 1.9টা বার কর, 1.9-এর মধ্যে দেখ লেখা আছে। 1.9-এর একটা লাইন দেখলেই তুই বুঝে যাবি এইচসিপির যেটা বলছিলি তুই। 1.9-এর দেখ জাস্ট সেকেন্ড লাইনটা, 1.9-এর মধ্যে দেখ সেকেন্ড লাইনটা কি লেখা আছে বলতো? দেখ লেখা আছে হেক্সাগোনাল এবং ঘনকাকার ঘন সন্নিবেশে একক কোষের 26% ফাঁকা স্থান। তার মানে তোকে ওটা ঘুরিয়ে বলেছে, 26% ফাঁকা স্থান কার থাকে? এফসিসিতে, ওটাই তোকে ঘুরিয়ে বলেছে। এইচসিপি আর সিসিপিতে বেসিক্যালি ওটা এফসিসি হয়। তাহলে খাতা আমাদের লিখলাম না, ওখানে অ্যাড করে দিতে পারি। খাতা আমাদের লিখলাম না সিসিপি, ওখানে সিসিপি কমা এইচসিপি দুখানেই করে দেয়। যদি এইচসিপি থাকে তো দেয় না, কারণ তোর সিলেবাসে আছে হচ্ছে কিউবটা, বুঝেছিস? চল এবার তাহলে অঙ্ক যাই। ফার্স্ট কোশ্চেন, চল শুরু করা যাক, এখানে তো সব উচ্চ মাধ্যমিকে আসবে। ফার্স্ট কোশ্চেন লেখ, এ ও বি দুটো মৌল, এ ও বি দুটি মৌল সিসিপি গঠন করে। শর্টে লিখছি সিসিপি টাইম বাঁচানোর জন্য। এ ও বি দুটো মৌল সিসিপি গঠন করে। লেখ যদি
যদি অর্ধেক সংখ্যক চতুস্থলকীয় ফাঁক এ পরমাণু অধিকার করে থাকে, যদি অর্ধেক সংখ্যক চতুস্থলকীয় ফাঁক এ পরমাণু অধিকার করে থাকে, তবে যৌগটির রাসায়নিক সংকেত কি? তবে যৌগটির রাসায়নিক সংকেত কি? আচ্ছা কোশ্চেনটা কি বলেছিলাম, কোশ্চেনটা লেখ তারপর বলছি। কোশ্চেনটা কি বলেছিলাম বলতো, এ ও বি, আচ্ছা দুটি মৌলের একটা লাইন মিস হয়ে গেছে। এ ও বি জায়গা হবে তো, স্টার মার্ক দিয়ে লিখে দিবি, নাহলে একটা লাইন মিস হয়ে গেছে, ঠিক আছে, একটা লাইন মিস হয়ে গেছে, অঙ্কের মানেই পুরো চেঞ্জ হয়ে গেছে। এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসে, একটা লাইন মিস হয়ে গেছিল, এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসে, এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসে, আরও 4-5টা ওয়ার্ড আছে। এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসে বি পরমাণুগুলি সিসিপি গঠন করে। এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসে বি পরমাণুগুলি সিসিপি গঠন করে, ঠিক আছে। বি পরমাণুগুলো ফর্ম করেছে হচ্ছে সিসিপি, হয়েছে। চলো আমরা শুরু করি, এটা করি, একটা দুটো করবো একসাথে, তারপরে ওগুলো তুই নিজে করবি। কোশ্চেনটা কি বলেছে ঠান্ডা মাথায় ভালো করে দেখ। তোকে বলেছে ভাই একটা এ আর বি দিয়ে একটা কেলাস ফর্ম হয়েছে, যেখানে বিগুলো আমার সিসিপি ফর্ম করেছে, খুব ভালো কথা। তারপরে কি ডেটা দেওয়া আছে, বলেছে ওই সিসিপির মধ্যে অর্ধেক সংখ্যক চতুস্থলকীয় স্থান আমার এ ফিল আপ করে আছে। তাহলে টোটাল নাম্বার অফ যা চতুস্থলকীয় ফাঁক হবে তার হাফ নাম্বার করলে আমি পেয়ে যাবো নাম্বার অফ এ, তাই তো। তাহলে টোটাল নাম্বার অফ চতুস্থলকীয় স্থান যা হবে তার হাফ করলে আমি কী পাবো, নাম্বার অফ এ। তা নাম্বার অফ এ পেলাম, নাম্বার অফ বি যদি পেয়ে যাই, ওদের রেশিও করলেই তো আমার ভাই কারোর ফর্মুলা বেরিয়ে যায়, তাই না। তোকে তো বললাম একটা যৌগের মধ্যে হাইড্রোজেন ধর আছে হচ্ছে আমার কতগুলো, 10খানা, হাইড্রোজেন অ্যাটম আছে 10টা, অক্সিজেন অ্যাটম আছে 10টা, সরি 5টা, ঠিক আছে। তাহলে বল ওই যৌগটার ফর্মুলা কী হয়, তোকে তো বললাম হাইড্রোজেন আছে 10টা, অক্সিজেন অ্যাটম আছে 5টা, তাহলে ফর্মুলা কী হবে, H2O বেসিক্যালি 10 আর 5-এর রেশিও, ঠিক আছে, ক্লিয়ার, বুঝলি তো। তাহলে এখানে আমি তাই করবো, এ পরমাণু কটা আছে, বি পরমাণু কটা আছে, আবার করে রেশিও বার করে দেবো। তাহলে দেখ তোকে বলেছে ভাই বি পরমাণুগুলো সিসিপি গঠন করে, বুঝতে পেরেছিস, হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এই মাত্র দেখ তুই খাতায় কিছুক্ষণ আগে এইটার লেখার আগেই হেডিংটা কি দিয়েছিলি বলতো, কি হেডিং দিয়েছিলি, তার আগে ওই একের আগে ঠিক হেডিংটা কি দিয়েছিলি, 1-2 লিখলাম তো চতুস্থলকীয় ফাঁকা স্থান, তা চতুস্থলকীয় ফাঁকা স্থানের সংখ্যার ঠিক আগে কি লিখেছিলাম, সিসিপি গঠন করে যদি এনখানা অ্যাটম, তাই না, তাই লেখা ছিল তো। যদি এনখানা পার্টিকেল আমার সিসিপি ফর্ম করে তাহলে আমার চতুস্থলকীয় ফাঁকা স্থান, এটাই হেডিং ছিল নাকি কি ছিল লেখা, একক কোষের কণা সংখ্যা এক্স হলে, তাই তো, একক কোষের কণা সংখ্যা একক কোষের কণা সংখ্যা লিখেছিলাম, তাই তো। ওটা লিখতো ভাই কেলাসে কণার সংখ্যা, একক কোষে তো Z 1 2 3 1 3 আর 4 হয়ে গেছে, কেলাসে কণা সংখ্যা লেখ, কেলাসে, একক কোষে না কেলাসে হবে, একক কোষের তো 1 4 আর ওটা ফিক্সড বাই 2, কেলাসে কণা সংখ্যা n হলে, ঠিক আছে, কেলাসে কণা সংখ্যা n হলে। চল দেখ এইবারে, চল ভালো করে দেখ কেলাসে কণার সংখ্যা কত। দেখ তোকে বলেছে ভাই এখানে সিসিপি এরা ফর্ম করে, কোশ্চেনটা দিকে ভালো করে দেখ, সিসিপি ফর্ম করে, তাহলে আমি ধরলাম বি ফর্ম করছে সিসিপি, ঠিক আছে, বি আমার সিসিপি ফর্ম করেছে। তাহলে চল ধরা যাক এই কোশ্চেনের অ্যান্সার লেখ, ধরা যাক বির পরমাণুর সংখ্যা, বি পরমাণুর সংখ্যা, কারণ বি আমার সিসিপি ফর্ম করেছে, ঠিক আছে, যে সিসিপি ফর্ম করবে আমি তার সংখ্যা ধরে নেব। ধরা যাক বি পরমাণুর সংখ্যা লেখ, এক্স লেখ, বি পরমাণুর সংখ্যা এক্স, তাহলেই তো আমার দেখা হয়ে গেছে। এইবারে দেখ তুই আগেরটা যেটা আমি লিখেছিলাম, যদি আমার ভাই কেলাসে কারোর সংখ্যা এক্স হয় তাহলে চতুস্থলকীয় ফাঁক কত হবে, 2x, তাহলে লিখ এবার অ্যান্সার লেখ, অ্যান্সার না পরের লাইন লিখছি। সুতরাং চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা, এগুলো 2 নম্বর আসবে অঙ্কগুলো, সুতরাং চতুস্থলকীয় ফাঁকের সংখ্যা 2x, ক্লিয়ার। এবারে কোশ্চেনে দেখ এ পরমাণুগুলো কতটা জায়গা অধিকার করে আছে, জায়গা না কতগুলো স্থান অধিকার করে আছে, 2x এর হাফ, তার মানে কত হয় x লেখ। সুতরাং এ পরমাণুর সংখ্যা কত হবে,
এ পরমাণুর সংখ্যাটা হবে 2x এর হাফ, 2x/2। এ পরমাণুর সংখ্যাটা হবে ভাই 2x/2, তার মানে x। কেন? চতুস্থলকীয় ফাঁক আছে 2x, যদি আমার প্রত্যেকটাতে একটা করে এ ঢুকে থাকতো তাহলে এ এর নাম্বার কত? তো 2x। আমার হাফে ঢুকে আছে তাহলে কত? 2x/2, তার মানে x। তাহলে এ পরমাণুর সংখ্যা কত হলো? 2x/2, তার মানে x। সুতরাং মৌলটার সংকেত কি হবে? লেখ। তাহলে অ্যান্সার লিখছি। সুতরাং সরি, যৌগটার সংকেত লেখ। সুতরাং যৌগটির সংকেত লিখতে হবে একটা লাইন। যৌগটির সংকেত ইকুয়ালস টু লেখ এ পরমাণুর সংখ্যা ইস টু, এই লাইনটা লিখতে হবে। 2 নম্বর না হলে এমনি এমনি দেবে না। যৌগটির সংকেত ইকুয়ালস টু কি হচ্ছে? এ পরমাণুর সংখ্যা ইস টু বি পরমাণুর সংখ্যা ইকুয়ালস টু এক্স ইস টু এক্স ইকুয়ালস টু 1:1। সুতরাং সংকেত এ বি, বুঝলি? বোঝা গেছে? ক্লিয়ার সবার? তাহলে কি হলো? রেশিও ভাই এ বি। কোশ্চেনে যদি বলতো ধর 3 গুণ ভর্তি হয়ে আছে, তখন আমি করতে পারতাম, বা 1-এর 3 গুণ, তখন আমার রেশিওটা একটু চেঞ্জ হয়ে যেত। এখানে আমার 1:1 মিলে গেছে। চল পরের কোশ্চেন। আমি বই থেকে দেখে দেখে কেন করতে বলছি না, কারণ ভাই বই থেকে দেখে করতে গেলে তুই আগে অ্যান্সারটা দেখে নিবি, এটা হচ্ছে দুঃখের বিষয়। চল পরের কোশ্চেন। এখানে সাফিসিয়েন্ট এক্সাম্পল দেওয়া আছে আপাতত, যেটা করছি, তারপরে তো টেস্ট পেপারে আসছে আস্তে আস্তে। সোজা থেকে স্টার্ট করবো, পরেরটা লেখ। একই কোশ্চেন লেখ। এবার এক্স ওয়াই করে দিয়েছে, লেখ এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসাকার যৌগে, এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসাকার যৌগে, এক্স ও ওয়াই দুটি মৌলের সমন্বয়ে গঠিত কেলাসাকার যৌগে ওয়াই মৌলের পরমাণুগুলি এইচসিপি গঠন করে। ওয়াই মৌলের পরমাণুগুলি এইচসিপি গঠন করে। তাড়ি দিয়ে লিখছিস? লেখ। যদি অর্ধেক সংখ্যক অষ্টতলকীয় ফাঁক এক্স পরমাণু অধিকার করে, তবে যৌগটির সংকেত কি? এগুলো বড় সোজা, একটু কঠিনে আসছি কিছুক্ষণ পর। তাহলে